গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড বেশ, মর্নিং স্যার। বেশ, তোমরা কয়েকজন এসছো, আর একটু ওয়েট করি ততক্ষণ আমাদের মতন একটু কুইজ করে নি, দু চারটে কোয়েশ্চেন একটু জিজ্ঞেস করে নি। রণথম্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে না একটা, এটা কোন স্টেটে, কে বলবে? বলো একজন, কোন স্টেটে? স্যার রাজস্থান। ওকে, ভেরি গুড। খুব ইজি কোয়েশ্চেন হয়ে গেছে, বোঝা গেছে। নেক্সট, কলম্বো সিকিউরিটি কনক্লেভ বলে রিসেন্টলি একটা হলো না, সেখানে আম, চারটে অপশন দিচ্ছি, কে ছিল না বলতে হবে। মালদ্বীপস, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া। এর মধ্যে কে ইনক্লুডেড নয়? স্যার কলম্বো নেপাল। সিকিউরিটি কনক্লেভ, কে? নেপাল ইনক্লুডেড নয়, ভেরি গুড। কেন ইনক্লুডেড নয়? কাদের নিয়ে হয়েছে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ? বলো কাদের নিয়ে হয়েছে? মেরিটাইমের কোন একটা ব্যাপার শুনতে নেপালে পাচ্ছি একটু না, শুনতে পাচ্ছি না, আর একটু জোরে বলো। মেরিটাইমের ইয়ের জন্য, সিকিউরিটির জন্য হয়েছিল বোধ হয়। তো নেপালের বেসিক্যালি তো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার শ্রীলঙ্কার যে আশেপাশের দেশগুলোকে নেওয়া হয়েছে, আর একটু দূরের দেশগুলোকে অবজার্ভার রাখা হয়েছে, সুতরাং নেপাল ওর আশেপাশের দেশ হিসেবে পড়ে না, তাই না? আচ্ছা, এবার বলো, দাঁড়াও। GLP-1, যা বলছি এগুলো কিন্তু শোনার সময় লিখেও রেখো। GLP-1 ফুল ফর্ম হচ্ছে গ্লুকাগন লাইট পেপটাইড 1। GLP-1 ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা একটা থেরাপি, কাদের জন্য ইউজ করা হয় বলতে পারো? GLP-1 হ্যাঁ স্যার, সুগারের থেরাপি, মানে সুগারের। ডায়াবেটিস, ডায়াবেটিস। ওয়েট কমানো। ওবেসিটির জন্য। ঠিক আছে, কিভাবে কাজ করে এটা? স্যার গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেয়। কিভাবে কমাবে? বলো কিভাবে কমাবে। না, মুখস্থ করলে তো হবে না, জিনিসটাকে বলতে হবে তো যে কিভাবে কমাবে। ইট স্টিমুলেটস, আমি পড়ছি, হ্যাঁ একবার দেখে নাও। ইট স্টিমুলেটস ইনসুলিন রিলিজ and suppress glucagon secretion, slows down the stomach's emptying rate, act on brain to increase feeling of fullness and reduce appetite। ঠিক আছে, মানে ওই খিদে খিদে ভাবটা কমিয়ে দেবে আর কি, এই গ্লুকাগন লাইট পেপটাইড দিয়ে এখন ওবেসিটির ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, আর একটা দুটো, মোটামুটি অনেকেই যারা জয়েন করা করে গেছে, আর জয়েন করবে না সকালবেলায়, ঘুম থেকে উঠে যা বোঝা যাচ্ছে।
আচ্ছা, তোমরা কি ইউজ করছো আর একটাই? হোয়াট ইজ আর একটাই? স্যার ইনস্টল হয়ে পড়ে আছে স্যার, ইউজ সেরকম তো কেউ ইউজ করে না। ইউজ হয় না, না? এটা 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 কি বলো তো? স্যার এটা হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ বলা যেতে পারে স্যার, চ্যাটিং অ্যাপ। ইন্ডিয়ান অল্টারনেটিভ, তাই না? হ্যাঁ হ্যাঁ, জোহো এটা স্যার এটাকে ইয়ে করছে। জোহো জোহো থেকে করেছে, রাইট? ভেরি গুড। আচ্ছা, রবিন স্মিথ রিসেন্টলি মারা গেছে। রবিন স্মিথ কি খেলতেন উনি? রবিন স্মিথ, ক্রিকেটার ছিল স্যার। হ্যাঁ, ক্রিকেটার ছিলেন, ব্যাটার। কোথাকার ক্রিকেটার ছিলেন উনি? কোন দেশের? সাউথ আফ্রিকা কি? না না, না স্যার, ইংল্যান্ড। ইংল্যান্ডের। ইংল্যান্ড, হ্যাঁ স্যার। ঠিক আছে। রিসেন্টলি কোহলি কততম ইয়ে করলো, 100 স্কোর করলো? 84 হ্যাঁ, স্যার, 84। ওডিআই কততম 100? ওডিআই 100? বাহান্ন ODI বাহান্ন বাহান্ন। হ্যাঁ স্যার, ইয়েস 52। ইয়েস ইয়েস, এগেন্স্ট সাউথ আফ্রিকা, তাই না? এটা কোথায় হলো? রায়পুর ছত্তিশগড়। ধর, হ্যাঁ স্যার। এটা রায়পুরে হয়েছে, হ্যাঁ। রাঁচিতে নয়? না, স্যার রাঁচিতে আগেরটা রাঁচিতে স্যার, 83 আগের ও, দিন একটা রাঁচিতে। আগের দিন রাঁচিতে হয়েছে। ওকে, ফাইন, ঠিক হ্যাঁ। মোটামুটি যা জয়েন করে গেছো করে গেছো। দাঁড়াও একটু। ওকে, এইবার কালকে আমি কিছু জিনিস শুরু করেছিলাম, কালকে শেষ হয়নি। এবার একটু ঝালিয়ে নাও। যারা হয়ে গেছে তাদের অসুবিধা নেই, শুনতে থাকো, তাদের একটা রিভিশন হয়ে যাবে। আর যাদের হয়নি, মানে কভার হয়নি জিনিসটা, সেটা তাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, কালকে বলছিলাম আমাদের দাঁড়াও রেস্টোর, ওকে। এবার তোমাদের আমি একটু জিজ্ঞেস করব যে আমি যেভাবে বলেছিলাম সেভাবে কি মুখস্থ রাখছো? যে আহ জিনিসটার সঙ্গে শাল অ্যাড করে, যেটা আমি প্রত্যেকদের বলি বিভিন্ন জায়গাতে, তোমাদেরও বলেছি, যখন কিছু ইতিহাসের জিনিস বলবে বা পড়বে, তখন কিন্তু ওই নাম আর সারনেমের মতন না, মানে জিনিসটা এবং সাল, মরলেমিন্টো রিফর্মস 1909, অলওয়েজ একসাথে কথাটা ব্যবহার করবে, ঠিক আছে? আলাদা আলাদা নয়। মন্টেগু চেমসফোর্ড কত, 1900? 1919। হ্যাঁ, তাহলে মন্টেগু চেমসফোর্ড 1919। কখনো এই ইভেন্ট গুলো আলাদাভাবে উচ্চারণ করবে না, এটা একটা অভ্যেস বানিয়ে নাও, তাহলে কোনোদিন আর সাল নিয়ে অসুবিধায় পড়বে না, ঠিক আছে? নয়তো অসুবিধা হতে পারে, আর নাও হতে পারে। এইবার আমি কালকে বলছিলাম যে যেগুলো লিখেছো তারপর একটু লিখে নাও চটপট করে। এরপর হচ্ছে সাইমন কমিশন, মানে ইম্পর্টেন্ট ইভেন্টস বিফোর কনস্টিটিউশন, মানে শেপ করা হয়েছে। সাইমন কমিশন 1927। কালকে যেগুলো ঘটনাটা বললাম, 1 বাই 1 ডায়ার্কি ইত্যাদির পরে এসে গেল সাইমন কমিশন 1927। সাইমন কমিশনে 1927 যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে কোনো ইন্ডিয়ান মেম্বার ছিল না, নো ইন্ডিয়ান মেম্বার। তার জন্য প্রোটেস্ট হয়ে তার পরবর্তীকালে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 1930 টু 32, 30 থেকে 32 রাউন্ড টেবিল কনফারেন্স। ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স উইথ প্রিন্সলি স্টেটস অ্যান্ড ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ অফিসিয়ালস। এরপরে চলে এসো, রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে 30-32। ওকে, দুটো না তিনটে ছিল, তো যাই হোক, এটা হচ্ছে 30-32। এরপরে
চলে আসবো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। এইটা কিন্তু একটা মেজর অ্যাক্ট, যেই মেজর অ্যাক্টের উপরে ভরসা করে আমাদের কনস্টিটিউশনটা মেজরলি তৈরি হয়েছে। যা কনস্টিটিউশনে আছে 1935 মোটামুটি সেগুলোই আছে। যাদের পলিটিতে অসুবিধা আছে তারা যদি কোনো স্টেপ বুঝতে না পারো আমাকে বলবে, ঠিক আছে? এখন হিস্ট্রি অ্যান্ড পলিটি মিক্স চলছে, এরপরে অনলি পলিটিতে ঢুকবো। তাহলে রাউন্ড টেবিল কনফারেন্সের পরে হয়ে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই 1935 অ্যাক্টের কতগুলো কি ফিচার্স ছিল সেই ফিচার্স গুলো একটু বলে দিই। একটা হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন, যদিও এটা কখনো ইমপ্লিমেন্ট হয়নি। অল ইন্ডিয়া একটা ফেডারেশন করার কথা বলা হয়েছিল। 2 নম্বর হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি, এটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছিল। প্রভিন্স গুলো অটোনমি পেয়েছিল অনেকটাই, প্রভিন্সিয়াল অটোনমি এসেছিল। থার্ড হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি মানে কি, যারা মিনিস্টার্স ছিল, প্রভিন্স গুলো তো অটোনমাস হয়েই ছিল, যারা মিনিস্টার্স ছিল তারা রেসপন্সিবল টু লেজিসলেচার। যেমন এখন আছে মন্ত্রীরা বিধানসভার উপরে, বিধানসভার কাছে দায়িত্বশীল, মানে রেসপন্সিবল। কিন্তু গভর্নরের কিন্তু স্পেশাল ক্ষমতা তখনও ছিল, ওই 1935 অ্যাক্টও রাখা হয়েছিল, এখনো আছে। আর একটা নেক্সট হচ্ছে তিনটে লিস্ট তৈরি হলো। ডায়ারকি ছিল যেমন আগে, এবার তিনটে লিস্ট তৈরি হলো। ফেডারেল লিস্ট, যেটা সেন্ট্রাল লিস্ট আর কি, প্রভিন্সিয়াল লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এই তিনটে লিস্ট তৈরি হলো। এছাড়াও রেসিডিউয়ারি পাওয়ার্স হচ্ছে গভর্নর জেনারেলের উপর চলে গেল, ঠিক আছে? এবার রেসিডিউয়ারি পাওয়ার যেটা এখন কিন্তু সেন্ট্রালের উপরে রয়েছে, ঠিক আছে? রেসিডিউয়ারি মানে এইগুলো লিস্ট তো করে দিলাম, কিন্তু এমন একটা কিছু তোমার হাতে মাথায় এলো সেটা ওই লিস্টের মধ্যে মেনশন নেই, তাহলে সেটা চলে যাবে হচ্ছে গভর্নর জেনারেলের উপর। আর সেন্ট্রালের ব্যাপার হচ্ছে, একটা জিনিস বলে রাখা ভালো এই অ্যাক্টে আছে যেটা, সেটা হচ্ছে যে সেন্ট্রালের ব্যাপার হচ্ছে ডিফেন্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা সম্পূর্ণভাবে একদম কুক্ষিগত রেখেছিল, ওটা কাউকে ছাড়েনি। ডিফেন্স এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে একদম গভর্নর জেনারেলের হাতে। আর আদার ম্যাটার্স ছিল, এগুলোর জন্য মিনিস্টার রাখা হতো, কিন্তু যিনি চিফ ছিলেন তার হাতে ডিফেন্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিল। এখনো আমরা এর প্রতিচ্ছবি দেখি, যখন বিভিন্ন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অনেক সময় নিজেদের হাতে কি যে মিনিস্ট্রিজ গুলো রেখে দেন। তবে এখন ডিফেন্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স এগুলো কিন্তু অন্যকে দেওয়া হয়। আর লাস্ট হচ্ছে কমিউনাল রিপ্রেজেন্টেশন এক্সপ্যান্ডেড, ঠিক আছে? কমিউনাল রিপ্রেজেন্টেশন আগে যারা ছিল তারা ছাড়াও শিখস, খ্রিস্টানস, অ্যাংলো ইন্ডিয়ানস, ইউরোপিয়ানস, মুসলিমস সবাই মিলে ওখানে জয়েন করেছিল এইটাতে। তো 1935 অ্যাক্ট হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার যার উপরে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা বেস করে তৈরি হয়েছে। পর আরেকটা অ্যাক্ট ছিল লাস্ট, যেটা ব্রিটিশ রুলের 1947-এর শেষে হয়েছিল, সেখানে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। সেটা আলাদা একটা আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ব্রিটিশ পার্লামেন্ট কি করলো, সভারেনিটি ছেড়ে দিল, ঠিক আছে? আর দুটো ভাগ হলো, ইন্ডিয়া পাকিস্তান। আর গভর্নর জেনারেল এন্ড গভর্নর্স বিকেম কনস্টিটিউশনাল হেডস, ওকে? এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি ছিল, সেটা হচ্ছে সভারেন ল মেকিং বডি হিসাবে জায়গা পেল। সভারেন ল মেকিং বডি মানে ওরাই আইনটা তৈরি করবে, ড্রাফটিং বডি অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? তো এই হচ্ছে 1935-এর যদি ইভেন্ট মানে একটাকে বলি, তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরপর কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কনস্টিটিউশনটা তৈরি হলো।
এবং তৈরি হওয়ার পরে আলটিমেটলি কনস্টিটিউশন লাগু হলো। কদিন আগে 26শে নভেম্বর আমরা কিন্তু কনস্টিটিউশন ডে পালন করলাম, ঠিক আছে। 1950 সালে ইন্ডিয়ান কনস্টিটিউশন কামস ইনটু ফোর্স। ভালো করে মনে রাখো, এগুলোই প্রিলিমিনারিতে আসে, তুমি যতই গভীরে যা কিছু পড়ে যাও প্রিলিমিনারিতে আসবে পাতি জিনিসগুলো। 1950-তে কনস্টিটিউশন কামস ইনটু ফোর্স আর ইন্ডিয়া বিকামস রিপাবলিক। এই দুটো জিনিস ঘটেছিল, ঠিক আছে। নাইনটিন এটা হচ্ছে 50-তে, ওকে। আর এইবার আর দু চারটে জিনিস ছোট ছোট এর মধ্যে তোমাদের অ্যাড করব। এবার কনস্টিটিউশনাল জিনিসটার সঙ্গে যেগুলো রিলেটেড, সেটা হচ্ছে একটা আছে মন্টেগুস একটা ডিক্লারেশন বলে একটা ব্যাপার আছে। মন্টেগু চেমসফোর্ড আমাদের হয়েছিল হচ্ছে 1919-এ। তার আগে মন্টেগুস ডিক্লারেশন 1917। এইখানে প্রগ্রেসিভ রিয়েলাইজেশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট, মানে এখানে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি করার কথা বলা হয়েছে। মানে ব্যাপারটা এরকম হয়েছে, যত সময় গেছে তত কংগ্রেস প্রথমে মডারেটস, তারপরে চরমপন্থী, তারপরে অন্যরা, এসব এসে এসে সবাইকে নিয়ে আস্তে আস্তে ভারতের ক্ষমতা বা শাসন করার ক্ষমতা ইত্যাদি গুলো কিন্তু নিজেদের হাতে নেওয়ার জন্য, নিজেদের হাতে বলতে পার্টিসিপেট করার জন্য। প্রথম দিকে তো কখনোই স্বাধীন হতে চায়নি, তো যাই হোক, তো পার্টিসিপেট করার জন্য, আইন প্রণয়ন করার জন্য ইত্যাদির জন্য পার্টিসিপেট করার জন্য এগিয়ে ছিল। তার তার মধ্যে এই ব্রিটিশ সরকার মাঝে মাঝে তাদের বলতো যে ঠিক আছে তোমাদের একটু এক্সট্রা এটা দেওয়া হলো, তোমাদের একটু ইয়ে দেওয়া হলো। যেমন এখন গভর্নমেন্ট বিভিন্ন রকম স্টেপ নেয়, কখনো এটা দেয়, কখনো সেটা দেয়, কখনো ডিএ দেয়, এই করে করে আরো জিনিসটাকে করে। এবার তারপরে আরেকটা ব্যাপার আছে, এই যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, তার একটা ইন্ডিয়ান মানে রেপ্লিকা রয়েছে। মানে ইন্ডিয়ার প্রথম যখন কনস্টিটিউশন তৈরি করলো, নেহেরু রিপোর্টে সেটা রয়েছে 1928-এ। সেই 1928 হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট অফ হোমগ্রোন কনস্টিটিউশন, মানে ইন্ডিয়া নিজের একটা কনস্টিটিউশন তৈরি করবে, তার একটা খসড়া হচ্ছে নেহেরু রিপোর্ট 1928। তুমি লক্ষ্য করে দেখবে আমি যখনই কোনো ইভেন্ট উচ্চারণ করছি তখনই কিন্তু তার সালটাও উচ্চারণ করছি, ঠিক আছে। তো আর একটা ব্যাপার নিয়ে খুব গন্ডগোল হতো সেই সময়, সেটা হচ্ছে টাকা খরচা করার ক্ষমতা। এই যে আইন প্রণয়ন করছে, এই আইনের মাধ্যমে টাকা খরচা করার ক্ষমতা কার হাতে থাকবে? যার হাতে টাকা খরচা করার ক্ষমতা থাকবে তার পাওয়ার বেশি। ফিনান্স মিনিস্ট্রির পাওয়ার বেশি, যেমন ঠিক তেমনি ভাবে যে যদি মেম্বাররা নিজেরা টাকা খরচা করার একটা ক্ষমতা থাকতো আইন প্রণয়নের মাধ্যমে, আইনের মাধ্যমে। আমি এই ধরো একটা আইন রাখলাম বিধানসভার মধ্যে, যেখানে বলা হচ্ছে যে অমুক জায়গার সমস্ত রাস্তা তৈরি হবে 300 কোটি টাকা দিয়ে, সেটা পাশ হলো, তার মানে হচ্ছে ওই টাকা ইনফ্লুয়েন্সটা আমি করতে পারবো, বা আমার নেতৃত্বে হয়তো একটা কমিটি করলো, যা করলো করলো। সুতরাং টাকা খরচা করার ক্ষমতাটা যার হাতে থাকবে সেটা কুক্ষিগত করার একটা টেন্ডেন্সি ছিল। কুক্ষিগত মানে সেখানে পার্টিসিপেট করে রাদার। তো নেহেরু রিপোর্টে যেটা আমাদের প্রপোজাল ছিল সেটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস, যেটা ব্রিটিশ রুলের আন্ডারেই আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস থাকবো, আর বিল অফ রাইটস, ঠিক আছে। এই যেটা আইনের কথা বললাম, টাকা খরচা করা ইত্যাদি, বিল অফ রাইটস। বাট ইট ওয়াজ রিজেক্টেড বাই মুসলিম লীগ, ঠিক আছে। কেন? কারণ মুসলিম লীগ রিজেক্ট করেছিল 1928-এর নেহেরু রিপোর্টটা। তার কারণ হচ্ছে এটা বলেছিল যে অ্যাডিকুয়েটলি তারা রিপ্রেজেন্টেশন হচ্ছে না, তাদের অসুবিধা আছে, তারা প্রোটেকশন পাবে না, মাইনরিটিস, ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু এই দুটোর মধ্যে রিকনসিলিয়েশন হলো না, সুতরাং সেটা চলে গেল হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্সে এই প্রবলেমটা নিয়ে। নেহেরু রিপোর্ট 1928, দেন মন্টেগু চেমসফোর্ড 1919, এই করে 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 করে, সরি 1919 মন্টেগু চেমসফোর্ড, নেহেরু রিপোর্ট 1928, তারপর আস্তে আস্তে চলে যাচ্ছে হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স 1930-32, ঠিক আছে। এরপরে আরেকটা ইভেন্ট ইম্পর্টেন্ট আছে কনস্টিটিউশনের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে ক্রিপস মিশন 1942, 1942।
কুমার শানুর একটা সিনেমা বেরিয়েছিল সে সময় আমাদের, আমরা যখন কলেজ কলেজে পড়তাম, 1942 আ লাভ স্টোরি, সে খুব চলেছিল, নাকি সুরে গান আর ওর ঘুরিয়ে ঘুরিয়ে নাচ, সেই যাই হোক। সেই 1942 ক্রিপস, ওটা কুমার শানু কিন্তু আমাদের ক্রিপস মিশনটা মনে রাখতে খুব সাহায্য করেছিল ওই সিনেমাটা দিয়ে। ক্রিপস মিশন যেটা 1942, সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট স্ট্যাফোর্ড ক্রিপসকে পাঠিয়েছিল ইন্ডিয়াতে নিগোসিয়েশনের জন্য। তোমরা তো অনেক পড়েছো, তবু একবার যেহেতু এটা রিভিশন সর্ট অফ হচ্ছে, আমি তোমাদের একটু জিজ্ঞেস করে নিই যে স্ট্যাফোর্ড ক্রিপস উনি কে ছিলেন, একটু যদি কেউ বলো। হু ওয়াজ স্ট্যাফোর্ড ক্রিপস? ওনাকেই বা পাঠানো হলো কেন? এইসব ঘুমোচ্ছ নাকি? না স্যার। বাবা, আওয়াজও বেরোয় না, না স্যার বলতো ঝিমিয়ে ঝিমিয়ে নাই, না স্যার। যাই হোক, উনি একজন লেবার পার্টির পলিটিশিয়ান ছিলেন, বেশ ভালো ক্ষমতাধার, মানে কথাবার্তা বলা ক্ষমতাধারী, নিগোশিয়েট করতে পারবে এমন একটা লোক। যদি ধরো কাউকে আমি পাঠালাম যার নিগোসিয়েশনের ক্যাপাসিটি নেই, তাহলে তো গন্ডগোল বেঁধে যাবে, সে উল্টে নিগোশিয়েট হয়ে নিজেই চলে আসবে, তাই না? তো স্ট্যাফোর্ড ক্রিপসকে পাঠানো হয়েছিল, বলা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে, তখন তো ওয়ার্ল্ড ওয়ার 2 চলছে, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ইন্ডিয়াকে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, তোমরা আমাকে আমাদের সর্বতোভাবে হেল্প করো। আর এবার ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া, এটার একটা যা লেখা ছিল তার মানে দাঁড়িয়ে ছিল, ভিতরে যা লেখা ছিল যে পসিবল একটা পার্টিশনের গন্ধ কিন্তু পাওয়া গেছিল। যে ক্রিপস মিশন যা বলছে তার মানে হচ্ছে, এবং যেভাবে ইমপ্লিমেন্ট হওয়ার কথা বলছে, তাতে কিন্তু একসাথে দেশটা থাকবে না, ভেঙে যাবে। এরপর হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, এইগুলোই পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? এই ক্যাবিনেট মিশন প্ল্যানে কিন্তু কনস্টিটিউশন মেকিং একটা বডি তৈরি করার জন্য অ্যাকসেপ্টেড হলো, যে ঠিক আছে আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেমন ইলেক্টেড মেম্বার্স ছিল, তেমনি যারা প্রিন্সলি স্টেট, মানে ছোট ছোট রাজ্যগুলো ছিল, তাদের রিপ্রেজেন্টেটিভসও ছিল। 3 টায়ার একটা স্ট্রাকচার করা হলো, যেখানে ইউনিয়ন গভর্নমেন্ট, যাদের ফরেন অ্যাফেয়ার্স, ডিফেন্স, কমিউনিকেশন এগুলো থাকবে। একটা হচ্ছে গ্রুপ অফ প্রভিন্সেস, যেগুলো মেন মেন প্রভিন্সেস, গ্রুপ অফ প্রভিন্সেস থাকবে, আর হচ্ছে মেন মেন প্রভিন্সেস থাকবে। এদের নিয়ে একটা স্ট্রাকচার করা হলো। আর বলা হলো যে প্রিন্সলি স্টেট যারা আছে তাদের দরকার নেই যে অ্যাজ ইট ইজ যে কনস্টিটিউশনটা মেনে নেওয়া। পরবর্তীকালে যখন 1950 যে কনস্টিটিউশন হলো, তার পরবর্তীকালে অনেকদিন পর্যন্ত কিন্তু রাজ্যগুলো আস্তে আস্তে জয়েন করেছে, তাদের কখনো ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস দেওয়া হয়েছে, তারপরে তাদের ফাইনাল ইন্টিগ্রেশন হয়ে স্টেটস হয়েছে ইত্যাদি, এগুলো প্রসেস চলেছে অনেকদিন ধরে। বাট মুসলিম লীগ এই সময় কি করেছিল? মুসলিম লীগ প্রথম দিকে অ্যাকসেপ্ট করেছিল কোনটাকে? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 কে। লেটার এটা উইথড্র করে নিয়েছিল। আর মুসলিম লীগ ডিমান্ড করেছিল কি একটা সেপারেট স্টেট অফ পাকিস্তান, এবং তারা ওই ডাইরেক্ট অ্যাকশন চালু করেছিল। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন 1946 একটু আসি। 9 ডিসেম্বর, আজকে হচ্ছে 5ই ডিসেম্বর, 9 তারিখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন হয়েছিল, বাট মুসলিম লীগ বয়কট করেছিল এটাকে। তো 207 জন মেম্বার ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাটেন্ডেড, ঠিক আছে? তো এই 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন হওয়ার পর 9 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি লাস্ট হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান, 3rd জুন 1947। মাউন্ট ব্যাটেন প্ল্যান 3rd জুন 1947, সেখানে কি হলো? পার্টিশন অ্যাকসেপ্টেড, আর প্রভিন্সেস অফ বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব, এটা বলা হলো ভোট করে ডিসাইড করা হবে, ঠিক আছে? আরো দু একটা আছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বা সিলেট, এগুলোতে রেফারেন্ডাম করা হলো, এবং ইন্ডিপেন্ডেন্স বলা হলো 1947 এর 15th আগস্ট।
তাহলে মাউন্ট ব্যাটেন প্ল্যান হচ্ছে 3 জুন 1947। লাস্ট হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা আগেও বললাম 1947-এ। সেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন করা হলো, গভর্নর জেনারেলকে কনস্টিটিউশনাল হেড করা হলো, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইচ ডোমিনিয়ন বিকেম সোভারেন ল মেকিং বডি আর কনস্টিটিউশন মেকিং বডি, মানে তারা নিজেরা কনস্টিটিউশন তৈরি করবে। এইবার চলে আসো, এই যে ঘটনা পরম্পরায় আস্তে আস্তে এবার কনস্টিটিউশন মেকিং এর জায়গায় চলে এলাম। কনস্টিটিউশন তৈরি হবে, কারা তৈরি করবে? যে বডিটা হলো আলটিমেটলি ইন্ডিয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অফ কম্পোজিশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কে কে থাকলো? টোটাল সিট হচ্ছে 389, টোটাল সিট ভালো করে জেনে রাখো, 389 টোটাল সিট। তার মধ্যে 292টা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস, 292। 93 হচ্ছে প্রিন্সলি স্টেটস, 93 হচ্ছে প্রিন্সলি স্টেটস। কতগুলো রাজারা রয়ে গেছিল নিজেরা, কতগুলোতে ব্রিটিশদের বর্ষতা স্বীকার করা ছিল, আর 4টে ছিল চিফ কমিশনারেটস প্রভিন্স। যেমন এই 4টে আমাদের আছে, বোম্বে, কলকাতা, মাদ্রাস, দিল্লি। এই 4টে ছিল চিফ কমিশনার্স প্রভিন্সেস। এই এই যে টোটাল 389 ইলেকশন কি ছিল? যেগুলো প্রভিন্সিয়াল সিট ছিল, প্রভিন্স, বিভিন্ন ছোট ছোট প্রভিন্সের, সেখানে যে প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলিজ ছিল সেখান থেকে ইলেক্টেড হয়েছিল, যে বিধানসভাগুলো ছিল। এখন যেমন রাজ্য থেকে ধরে নাও, ইমাজিন করে নাও রাজ্য থেকে যে যদি কেউ ইলেক্টেড হয়, তারা ওখানে গিয়ে বসছে, এরকম একটা ঘটনা। আর যারা প্রিন্সলি স্টেট ছিল, মানে ছোট ছোট রাজ্য ছিল, যারা গভর্নমেন্টে আসেনি, ব্রিটিশ গভর্নমেন্টে, তারা কি করেছিল, তাদের হচ্ছে নমিনেটেড পার্সন ছিল। ছোট একটা রাজ্য, সেখানকার রাজা বললো তুমি চলে যাও ভাই, সে চলে গেল। তার মানে যেখানে প্রভিন্সেস ছিল সেখানে ছিল ইলেক্টেড মেম্বার্স, যারা নন প্রভিন্স প্রিন্সলি স্টেটস তারা ছিল নমিনেটেড। এটা মানে এটাই হওয়া উচিত একটা রাজার রাজত্বে, যেখানে রাজা হয়তো ঘোড়া চেপে ঘুরে বেড়াচ্ছে, সেখানে ইলেকশন চাওয়াটা একটা বিচ্ছিরি ব্যাপার না, হয় না চট করে। মানে যা সিস্টেম, রুলার থাকবে যেখানে, সেখানে নমিনেশনটাই চলে, ঠিক আছে। আর এই যে সিটস গুলো ছিল পপুলেশনের সাথে প্রপোর্শনালি অ্যালোকেট করা হয়েছিল, এবং ইলেকশন ছিল সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট দেখো, যেটা এখন আমাদের যেভাবে হয় সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এইভাবে করে থাকি, ঠিক আছে। সেটা একটা আলাদা সিস্টেম। একটা হচ্ছে ডাইরেক্ট সিস্টেম, ধরো 10 জন 100 জনের একটা সভা, সেখানে কি হলো, মেজরিটি বললো, 51 জন ইয়েস বললো, 40 জন না বললো, 8 জন কিছুই বললো না, সেটা একটা প্রসেস, ডাইরেক্ট ইলেকশন। আর একটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, সেটাও ডাইরেক্ট, কিন্তু সেখানে আমি প্রেফারেন্স দিয়ে রাখবো, যে 1 নম্বর আমার ফার্স্ট চয়েস এ, 2 নম্বর হচ্ছে সেকেন্ড চয়েস বি, এরকম প্রত্যেকে চয়েস দেবে। এবার দেখা যাচ্ছে ফার্স্ট চয়েস কার সব থেকে বেশি, দেখা গেল ফার্স্ট চয়েস হচ্ছে হিসাবে, ফার্স্ট চয়েস সবাই তো ভোট দিয়েছে, সি কে ফার্স্ট চয়েস হিসাবে সবচেয়ে বেশি লোক চাইছে, তাহলে ফার্স্ট চয়েসটা আমরা অ্যাকসেপ্ট করলাম। তারপরে যারা সি কে ভোট দিয়েছে তাদের বাদ দিয়ে অন্য ভোট, এগুলোকে ট্রান্সফার করা, হ্যাঁ, এইগুলো সব পর্ব একটা সিস্টেম আছে, সেটা প্রেসিডেন্ট ইলেকশন সময় আমরা একটু ডিসকাস করে নেবো, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা ড্রাফটিং প্রসেসে। মানে ড্রাফট করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, ওগুলোকে নিয়ে একটা ফাইনালি একটা ড্রাফটিং তৈরি হবে, যার ফার্স্ট মিটিং হয়েছিল আন্ডার ডক্টর সচ্চিদানন্দ সিনহা। উনি ছিলেন টেম্পোরারি প্রেসিডেন্ট। লেটার মানে একটা মিটিং হওয়ার আগে তো ভোটিং হয়ে মিটিং হবে না, মিটিং হওয়ার মধ্যে একটা ভোটিং করে বা যেভাবেই হোক প্রেসিডেন্ট নির্বাচন করা হয়, সেটা হচ্ছে আগে ছিল, প্রথমে হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা, তারপরে হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইলেক্টেড। আর এই ড্রাফটিং কমিটি 29 আগস্ট 1947 সালে, ড্রাফটিং কমিটি ভালো করে মনে রাখো, ড্রাফটিং মানে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নয়, তার একটা পার্ট, সেই পার্টে যারা কনস্টিটিউশনটা লিখবে সেই কমিটি, অনেক রকম কমিটি ছিল, যারা কম্পাইল করবে, যারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আনবে, যারা এটা করবে, যারা সেটা করবে, যারা মূল ছিল যারা ড্রাফট করবেন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে বি আর আম্বেদকর, ওনার ইয়েতে ড্রাফটিং হয়েছে।
তো সেই কনস্টিটিউশন 29 আগস্ট 1947-এ ডক্টর বি.আর. আম্বেদকরের চেয়ারম্যানশিপে ড্রাফটিং কমিটি তৈরি করা হলো, এবং 2 বছর পরে 26শে নভেম্বর 1949-এ কনস্টিটিউশন কমপ্লিট করা হলো। তো 26 নভেম্বর লেখা আছে, দেখবে প্রিয়াম্বেলে, তাই না? লাস্টে থাকে না 26, নাকি প্রিয়াম্বেলে কি থাকে, 26শে নভেম্বর না 26শে জানুয়ারি? 26শে জানুয়ারি 1950-তে এটা এফেক্ট করা হলো। ওয়াই 1950-তে 26শে জানুয়ারি? ওয়াই 26শে জানুয়ারি? না বিকজ স্যার 49 লেখা থাকে। 49 লেখা Nine- থাকে। হ্যাঁ উই Nine. হিয়ারবাই ডু অ্যাডপ্ট ইনঅ্যাক্ট, তাই না? অ্যাডপ্ট হ্যাঁ স্যার, ইনঅ্যাক্ট অ্যাডপ্ট এগুলো হচ্ছে ইনঅ্যাক্ট। 26শে নভেম্বর 1949। আর এটা এনফোর্স হয়েছিল 26শে জানুয়ারি পরের বছর 1950-তে। কেন? তার কারণ হচ্ছে দ্যাট ওয়াজ পূর্ণ স্বরাজ ডে। ঠিক আছে, 26শে জানুয়ারিকে আমরা পূর্ণ স্বরাজ ডে বলে আগে থেকে জানি, স্বাধীনতার আগে থেকেই এটা করা হয়েছিল, পূর্ণ স্বরাজ ক্লেম করা হয়েছিল, মানা হয়েছিল ইত্যাদি। ঠিক আছে, এইটা গেল জাস্ট ড্রাফটিং কমিটি আগে অবধি। এরপর ড্রাফটিং কমিটি কনস্টিটিউশন তৈরি করলো, অ্যাকসেপ্টেড হলো। এবার আমরা ঢুকে যাবো যে কনস্টিটিউশনে, সেটা আজকে ঢুকবো না, সেটা নেক্সট দিন ঢুকবো। তার আগে ছোট্ট করে রিভিশন হয়ে যাবে। এবার না হলে আমি একটু বলেও দিচ্ছি কি কি আছে, সেটাও একটু না হয় বলে দেবো তোমাদের। মানে দেখো, জিনিসটাকে, কনসেপ্টটাকে বুঝতে হবে। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? যেমন আহ, এবার জিজ্ঞেস করেছিল, না ওই কনসেপ্ট তোমাদের বলে লাভ নেই, ওটা জিজ্ঞেস করেছিল। আচ্ছা, এবারে আমি একটু তোমাদের জিজ্ঞেস করি ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, যা লিখলে পড়লে সেখান থেকে কতটা রিটেন করলে। রিটেনশনটাই তো আসল। আমি যতই পড়ি, রিটেন করতে পারলাম না, ওইসব পড়ে লাভ নেই, তাই না? ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা শিখতে এসেছি, সুতরাং কম বেশি তো একটু এরকম ভুল ভালো হতে পারে, সেটা আমি জানি। আচ্ছা, আমি আহ, আগের দিন থেকেই বলছি, শুরু করে খুব হালকা ফুলকা, তোমরা জানো তবু আমি বলবো, হ্যাঁ। আচ্ছা, তুমি বলো তো যে আমি একজন একজন করে দেখি। সঞ্জনা, সঞ্জনা নাগ, বলো দেখি যে আমাদের ডায়ার দ্বৈত শাসন ব্যবস্থা কোন সময় থেকে চালু হয়েছিল, কোন অ্যাক্টের মাধ্যমে? অন করে, ডান করলে শুনতে পাবো না। স্যার ডায়ার্কি চালু হয়েছিল 1919 মন্টেগু চেমসফোর্ড। ওকে, চালু হয়েছিল, ওটা কি ফেলড হয়েছিল না প্রপারলি চালু হয়েছিল? ওকে, ঠিক আছে। আচ্ছা, রাজদীপ, রাজদীপ আমাদের একটু বলো তো যে সালগুলো, হ্যাঁ সালগুলো জিজ্ঞেস করছি। রাজদীপ, আহ আমাদের একটু বলো যে ইন্ডিয়ার আহ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কতগুলো ছিল? কাউন্সিল অ্যাক্ট যেগুলো বলি আমরা, মানে বলি মানে ওগুলো ছিল আর কি। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কতগুলো ছিল? কাউন্সিল অ্যাক্ট সালগুলো বলো দেখি। ঘুমোচ্ছ নাকি? আহ, সুদেশ না বেরা, বলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কতগুলো ছিল? চারটে মনে হয়। কোন কোন সাল? 1982 একটা, তারপর 1982? তখন তো ভারত 90 স্বাধীন হয়ে। না 1892। 1890, ভেরি গুড। আর হ্যাঁ, তারপর 1999। 1919 সালে কাউন্সিল অ্যাক্ট? ওটা কি কাউন্সিল অ্যাক্ট বলে? কাউন্সিল অ্যাক্টই তো বল। শুরু থেকে বলো না, যখন 1958-এর পর থেকে বলো একবার। 1958। মানে 58 সালের পর থেকে, যখন গভর্নমেন্ট নিয়ে নিল, ব্রিটিশরা নিয়ে নিল, হুম, সেটার পর থেকে বলো। তাহলে তো 1861 একটা হবে। 1861 হলো।
তারপরে তারপরে যেটা বললাম 1892। রাইট। আর তারপরে তো স্যার ওইটাই না 1999। না, মন্টেগু জেমসফোর্ডটা নয়, মন্টেগু জেমসফোর্ড 19 নয়, মরলেমিন্টো 09টা। ও আচ্ছা 1909। হ্যাঁ, আর মন্টেগু আচ্ছা জেমসফোর্ডটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাইট। হ্যাঁ ওকে, এবার আমি চলে আসবো সায়ন দত্ত। বলো, সায়ন দত্ত, আমাকে একটু বলো যে সাইমন কমিশন কোন সালে হয়েছিল? সাইমন কমিশন। 1927। 27। হ্যাঁ স্যার। সাইমন কমিশন 1927, এটার কি হয়েছিল একটু সাইমন কমিশন সম্বন্ধে একটু ছোট করে বলো দেখি। সাইমন কমিশন কি হয়েছিল, কেন হয়েছিল, স্যার ওই কজন মেম্বার ছিল? অ্যাবলিশন আর কি। উম, আর স্যার হচ্ছে 7 জন মেম্বার ছিল। আর হ্যাঁ, হচ্ছে আপনার মানে আপনার ফেডারেশন যেটা ছিল, ইস্টাবলিশমেন্ট ফেডারেশন যেটা, ওটা প্রিন্স লিস্টে এটা একটা ইয়ে করা ছিল। আর ওটা ছিল হচ্ছে কি জানি, কমিউনাল ইলেকটোরাল ছিল। আরো 2-3টা পয়েন্ট ছিল, উম, যেটা আপনি কমিউনাল ইলেকটোরাল ইয়ে করা হলো। আর তার মনে নেই, আর 2টা ছিল। আচ্ছা, ওকে। তাহলে সাইমন কমিশন হচ্ছে 7 জনের মেম্বারের একটা ব্রিটিশ লেড প্যানেল ছিল। ঠিক আছে, এটা বয়কট করা হয়েছিল কেন? তোমরা তো ইতিহাস পড়েছো, সায়ন। উম, সেটা হচ্ছে স্যার ওই যে বয়কট করা স্যার ইটার মানে সেই সময় পারপাসটা সার্ভ হচ্ছিল না। না, এটা মানে এখানে কোনো ইন্ডিয়ান মেম্বার ছিল না। এটা রিপ্রেজেন্ট। তো 1919 সালের অ্যাক্টের উপরে পাঠানো হয়েছিল যে এটা কিভাবে কাজ করছে ঠিকঠাক, কেন এত অসন্তোষ ইত্যাদি। তো তার জন্য 27-এ যে সাইমন কমিশন এসেছিল, সেখানে কোনো ইন্ডিয়ান মেম্বার ছিল না বলে এর এগেনস্টে সেই নারা লাগানো ইত্যাদি, সাইমন গো ব্যাক, তাই না, এইগুলো ছিল। তো যাই হোক, ওকে, মোটামুটি আছে। এরপর আমি চলে আসবো আম, অভিষেক চ্যাটার্জি। অভিষেক, একটু আমাকে বলো যে, জাস্ট মিনিট, প্রপার কোশ্চেনটা বের করে নি। যা বলেছি তারপর, যা বলেছি তার আচ্ছা, তার আগেই বলো আর কি। আম, ইন্ডিয়াতে ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন কখন শুরু হয়েছিল, কোন অ্যাক্টে, বা কোন সালটা বলো, ইনডাইরেক্ট ইলেকশনস শুরু হয়েছিল, বা কোন অ্যাক্টে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। না না, যখন ব্রিটিশ ক্রাউন নিয়ে নিল 1858-এ, তারপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 চালু হয়েছিল, যেখানে হচ্ছে ইন্ডিয়ানসরা অ্যালাউড ছিল কিন্তু কোনো পাওয়ার ছিল না, জাস্ট অবজারভার হিসেবে ছিল 1861-এ, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে। কিন্তু তারপরের একটা 1892-তে তাদের ইনডাইরেক্ট ইলেকশন শুরু হয়েছিল। ঠিক আছে, ইন্ডিয়াতে ইনডাইরেক্ট ইলেকশন শুরু হয়েছিল 1892-তে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টসে। তার আগেরটা অ্যাক্ট অব্দি ছিল হচ্ছে ওই মানে ইন্ডিয়ানরা নমিনেটেড থাকতো, জাস্ট বসে থাকতো, তাদের কোনো কাজ ছিল না। আচ্ছা, এবার আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করব। মৌমিতা সাহা, মৌমিতা বলো, অল্প করেই জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে জাস্ট এ মিনিট, তোমরা তো সবই জানো, সেভাবে জিজ্ঞেস করতে হবে, বাচ্চাদের জিজ্ঞেস করলে হবে না। ফাইন, ওকে। তাহলে আমাদের ড্রাফট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কজন ছিল একটু আগে বললাম। মমিতা বলো তো দেখি, কজন মেম্বার ছিল? So 389। আচ্ছা, এটা কি আহ, ভারতবর্ষ না পাকিস্তান মিলিয়ে, না খালি ভারতবর্ষের? স্যার আমাদের মানে যখন ডমিনেন্সটা নিয়ে নিল এরা আর কি, মানে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল তারপরেরটা এটা।
এটা কি এক কথায় উত্তর দাও, ভারতবর্ষের অনলি নাকি ভারতবর্ষ এবং পাকিস্তান মিলিয়ে 389? না স্যার, পুরোটা মিলিয়েই ছিল। আর কেউ কিছু বলবে এটার উপরে? অনন্যা বলো তো, কি বলছো? হ্যাঁ স্যার, ওই হ্যাঁ, এইটা বলবো, আমি তো আগেরটা বলছিলাম, ঠিক আছে, এটা যখন বলছি এটা বলে দিই। হ্যাঁ, এর সঙ্গে ওই ওই যে 389 যে মেম্বার ছিল, তার হ্যাঁ। মধ্যে ওই ওটা, ওই তার মধ্যে 292টা ছিল হচ্ছে প্রভিন্সিয়াল না, অ্যাসেম্বলি আমার থেকে। বক্তব্য এই এই যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, এইটা 89 কি সব মিলিয়ে ইন্ডিয়ার এবং পাকিস্তানের মিলিয়ে নাকি অনলি ইন্ডিয়ান, সেটাই আমার জিজ্ঞাসা। হ্যাঁ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন্ডিয়া, দাঁড়ান স্যার এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো না, তখন তো অলরেডি তো ভারতে ভাগ হয়ে গেছে তো। ইয়েস। তখন তো অলরেডি ভারতে ভাগ হয়ে গেছে, হ্যাঁ, স্বাধীন তো হয়ে গেছে ভারত। হ্যাঁ, সেটাই বলছি আর কি। হ্যাঁ, এবার কি বলছিলে বলো, ওটাই স্যার। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার হ্যালো। শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, হ্যাঁ, ওই এর আগেরটা আপনি যেটা বললেন, ওই যে 1892-তে যে ভাগ, ওই যে প্রথম যে ওই, সরি মানে 1861-এর পর থেকে ভারত যে যখন ওই আগে ভোট দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, যে কিন্তু ওরা পার্টিসিপেট করতে পারতো, তারপর 1892-তে কিছুটা ক্ষমতা পেলো। আর স্যার ওটাই স্যার প্রথম স্যার, ওই যখন ওই ওই জাতীয় কংগ্রেসটা গঠিত হলো, জাতীয় কংগ্রেস গঠিত হওয়ার পর সেই সময় যে দুটো ভাগ ছিল না, যে নরমপন্থী চরমপন্থীর মধ্যে, হ্যাঁ। তো হুম। তো ওটাই ছিল যে নরমপন্থীদের যে কতগুলো যে ওরা আহ, জয় করতে পেরেছিল নরমপন্থার মাধ্যমে, তার মধ্যে একটা হচ্ছে হচ্ছে ওইটা যে ভারতীয়রা অন্তত এবার আহ, কথা বলার সুযোগটা পাবে। ওদের যে অ্যাসেম্বলির মধ্যে কথা বলার সুযোগটা ওরা হচ্ছে পাবে, ভোটিং যে রাইটটা, ওটা একটা ছিল। আর একটা ছিল যে ওই যে যে সিভিল সার্ভিসের বয়সটা যে বাড়বে, ওইটাও একটা ছিল তখন। আগে যে আচ্ছা, 19 বছর বয়স ছিল, 19 বছর বয়স থেকে ওই যে একটুখানি বেড়ে গেল বয়সটা, 21 বছর বয়স করলো। তো সেইটা ছিল তার মধ্যে। ওটাই একটা স্যার বলছেন যে মানে ওটা ওদের অ্যাচিভমেন্টের মধ্যে আর একটা ছিল বেশ নরমপন্থীর বেশ বেশ, অ্যাচিভমেন্ট। বুঝেছি বুঝেছি, ওকে ওকে, ফাইন। আচ্ছা, স্যার এবার আরেকটা জিনিস একটু বলো, হ্যাঁ বলো, বলছি দীপান্বিতা স্যার, বলো। এইটা আমার একটা কনফিউশন আছে। এইটা 389 যে মেম্বারটা, সেটা সেই মানে ইন্ডিয়া আর পাকিস্তান দুটো মিলিয়েছিল, মানে মুসলিম লীগ মিলিয়েছিল। আর যদি তাই হয় তাহলে 299 মেম্বার একটা বইতে পড়েছিলাম, একটা পার্টে, যেটা থেকে 229 ব্রিটিশ ইন্ডিয়া আর 70 হচ্ছে প্রিন্সলি স্টেটস। তাহলে নিশ্চয়ই ওটা বুঝছি। কি কি হলো? বলো। না স্যার, আমি বলছি এখানটা। হ্যাঁ, বলো। আহ, হ্যাঁ, এই যে 289 যে প্রভিন্স, আর ওটা মুসলিম লীগ মানে ভারতের মুসলিম লীগ। ভারত হুম। ভাগ হলো, ভারতে তো হিন্দু মুসলিম থাকছে। তো মুসলিম লীগের কিছু কিছু জন মানে ওদের দুটো ভাগ ছিল। একটা ছিল হচ্ছে জিন্নাকে নিয়ে ওরা একটা আলাদা গঠন করেছিল, আর একটা মোহাম্মদ সাফি ছিল, ওদের একটা আলাদা দল ছিল। তো ওই দলটা ভারতের মধ্যে থেকে যায়। আর আর জিন্না ওদের ফলোয়ার দিনে পাকিস্তানে তখন চলে যায়। তো সেইখানটা ওই যে মুসলিম লীগটা, ওই মুসলিম লীগটা তখন কিন্তু ভারতে ছিল ওইখানে, ওই জন্য বলছে যে ওই। আর প্রিন্সলি স্টেটের মধ্যে যে বলছে, প্রিন্সলি স্টেট তখনও তো ইউনাইটেড হয়নি, তখন তো ইন্টিগ্রেশন অফ স্টেটটা তখনও তো হয়নি। তো প্রিন্সলি স্টেটটা তখন তো অলরেডি তো থাকছে। ওই জন্য ওই 93টা তখন প্রিন্সলি স্টেটে রিপ্রেজেন্ট করছে। আর 389-এর মধ্যে 292টা থাকছে হচ্ছে প্রভিন্স অ্যাসেম্বলি থেকে। আর তারপর কয়েকটা সেই চিফ কমিশনার প্রভিন্স ছিল, ওটা নামটা স্যার এখন মনে নেই, আজমির ছিল আর কি কি ছিল। আচ্ছা, হ্যাঁ, চারটে, যাক। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে একটা কথা বলি। ও যেটা জিজ্ঞেস করলো, মানে একটা মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তানের কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি দুটো ছিল, দুবার হয়েছিল। ঠিক আছে, প্রথমবার একবার হয়েছিল 1947-এ, আর একবার হয়েছিল 1955-এ। তারপর 1955-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওটা ওই মিলিটারি রুল দিয়ে বন্ধ হয়ে গেছিল। সুতরাং ওইটা আলাদা আর এটা আলাদা, যেটা আমাদের অনন্যা যেটা ইয়ে করলো। দীপান্বিতা, তুমি বুঝতে পেরেছো কি বলছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরেকটু ভালো করে একটু যদি বুঝিয়ে দেন তো খুব সুবিধা হয়। হ্যাঁ, অনন্যা যেটা বললো ওইটাই, মানে একটা হচ্ছে, পরিষ্কার জেনে রাখো, যখন তখন অলরেডি দুটো আলাদা দেশের আলাদা কনস্টিটিউশন তৈরির দায়িত্ব, মানে ভাগ চলে এসেছে। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ার লোকেরা তৈরি করছে। এবার তার মধ্যে তো বিভিন্ন পার্টি, বিভিন্ন রিপ্রেজেন্টেশন ছিল, বিভিন্ন লোকজন ছিল।
আর ওদেরটা আলাদা, মানে পাকিস্তানেরটা আলাদা। পাকিস্তান একবার আগস্ট মাসে 47 সালে নিজেরা তৈরি করা শুরু করলো, সেটা কয়েক বছর চললো, তৈরি হলো, তারপরে আবার একটা প্রয়োজন পড়লো, আবার তৈরি হলো, এবং তৈরি হওয়ার পরে সেটা মিলিটারি রুলে বন্ধ হয়ে গেল। সেটা পাকিস্তানের পার্ট, আর এটা হচ্ছে ইন্ডিয়ান পার্ট। ঠিক আছে, আচ্ছা, আরেকটু নোট ডাউন করে নাও, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ইম্পর্টেন্ট বলে সেটাকে আমি আরেকটু ভালো করে বলে দিচ্ছি, কারণ ইন দ্য মিন টাইম কিছু একটা জিজ্ঞেস করছে। বলো। স্যার এই জিনিসটাই, এটাই না স্যার আমি ঘেঁটে যাচ্ছি, আপনাকে একটু ক্লিয়ার করলে ভালো হয়। আমি স্যার এই এক্ষুনি যে ক্লিয়ার করে দিচ্ছি, এক্ষুনি ক্লিয়ার করে আচ্ছা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, ভালো করে শুনে স্যার রাখো। এই যে হুম স্যার। যেটা একদম নোট করে নাও, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে, কয়েকটা কি পয়েন্ট বলতে পারো। 1 নম্বর আমি বলেছি যে 9 ডিসেম্বর 1946-এ চালু হলো ফার্স্ট। ঠিক আছে, ভালো করে নোট করো, নোট করছো তো? এটা আমি জিজ্ঞেস করবো। 1946 9 ডিসেম্বর, আর জীবনে যেন এটা ভুল না হয় এমন ভাবে জেনে নাও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে, এনি কোশ্চেন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড আগামী 3 বছরে আসবে, তোমরা পারবে এমন ভাবে তৈরি করো। 9 ডিসেম্বর 1946, এইটা হচ্ছে ফার্স্ট মিটিং হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল ফার্স্ট মিটিং এ, যেখানে ওই আমি বলেছিলাম সচ্চিদানন্দ সিনহাকে ইয়ে করা হয়েছিল, প্রথম মিটিং এ প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়েছিল। তারপর হচ্ছে ফাইনাল মিটিং হয়েছিল। শেষ মিটিং কবে হয়েছিল? 24শে জানুয়ারি 1950। লাস্ট মিটিং 24শে জানুয়ারি 1950। এর ডিউরেশন হচ্ছে 2 বছর 11 মাস 17 দিন। 2 বছর 11 মাস 17 দিন, লিখেছো? হ্যাঁ স্যার। 1 মিনিট। 2 বছর 11 মাস 17 দিন। ওকে, ফাইন। আচ্ছা, এবার চলে এসো। স্যার লাস্ট তারপর মিটিংটা কবে বললেন? কবে বললাম তো বলো? 1950-এর 24শে 24 জানুয়ারি জানুয়ারি। 1950। ইয়েস, 24 জানুয়ারি। ওকে, আচ্ছা, এবার চলে এসো তার পরেরটায়। 2 বছর 11 মাস বললাম। এবার চলে এসো, কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছে কবে, মানে আমরা গ্রহণ করেছি, অ্যাডপ্ট করেছি কবে? 26শে নভেম্বর 1949-এ গ্রহণ করেছি, একটু আগে বললাম। উই ডু হেয়ার বাই অ্যাডপ্ট এন অ্যাক্ট, এটা প্রিয়াম্বলের পার্ট। 26শে নভেম্বর 1949। আর কেম ইনটু ফোর্স, এগুলো সব টেকনিক্যাল ব্যাপার। আমরা অ্যাডপ্ট করেছি, কিন্তু এটা কেম ইনটু ফোর্স হচ্ছে 26শে জানুয়ারি 1950। মানে আমি যদি একটা প্যারালাল তুলনাটা নিই, যে আমার ধর একটা বিয়ে বাড়ি আছে 26শে জানুয়ারি 1950-এ, তার জন্য আমি একটা জামা কিনেছি 26শে নভেম্বর 1949-এ, একটা ভালো স্যুট বানিয়েছি। তার মানে অ্যাডপ্ট করেছি 1949-এর 26শে নভেম্বর, কিন্তু ফার্স্ট কাজে লাগিয়েছি হচ্ছে 26শে জানুয়ারি অ্যাকচুয়াল বিয়ে বাড়ির দিনটাতে। ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, সেশনস ছিল 11টা। 11 বার এটা এটা তো একটা অ্যাসেম্বলি, বুঝতেই পারছো, অ্যাসেম্বলি মানে একটা বিধানসভা সর্ট অফ। তো এটা বসেছিল হচ্ছে 11 বার নিজেদের মধ্যে। ঠিক আছে, 11 বার। 11 বারের পরে এবার চলে আসো মেম্বারশিপ। প্রথমে ছিল 389, যখন শুরু হয় তখন 389 মেম্বারশিপ ছিল। আফটার পার্টিশন এটা রিডিউস করে গেল 299-তে। কেন? এটা রিডিউস করার কারণ হচ্ছে, ভালো করে বুঝে নাও, এটা রিডিউস করার কারণ হচ্ছে যে যেগুলো পাকিস্তানে চলে গেছিল সেই পার্টগুলো লোকজন এখান থেকে বাদ হয়ে গেল। জিওগ্রাফিক্যালি যে পার্টগুলো পাকিস্তানে চলে গেল, ইস্ট পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট পাকিস্তান, বিশেষ করে মুসলিম লীগ যখন উইথড্র করে নিল যে আমি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে থাকবো না। ঠিক আছে, তার মানে দুটো ভাগ হয়ে গেল, ইন্ডিয়া এন্ড পাকিস্তান। তাহলে ইনিশিয়াল যে কম্পোজিশন ছিল 389, যেখানে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স, প্রিন্সলি সব ছিল, তাহলে পার্টিশনের পর যারা পাকিস্তানে চলে গেল তারা বাদ দিয়ে বাকিরা পড়ে থাকলো, সেটা হয়ে গেল 299। এই 299-এর মধ্যে 229 জন মেম্বার ছিল ব্রিটিশ প্রভিন্সের,
আর 70 জন ছিল হচ্ছে নমিনেটেড ফ্রম প্রিন্সলি স্টেটস। ঠিক আছে, 229 প্লাস 70, এই হচ্ছে তার ভাগ ভাগ করাটা। আর এই যে 4টে চিফ কমিশনার প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া, সেটা আমি যদিও আগেরটা অন্য বলেছি, অ্যাকচুয়াল হচ্ছে ওটা অন্য ধরনের কেস আর এটা আলাদা কেস। চিফ কমিশনার প্রভিন্স হচ্ছে একটা আজমির, দ্বিতীয় হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান, তৃতীয় হচ্ছে কুর্গ, চতুর্থ হচ্ছে দিল্লি। আজমির, ওটাকে পুরো বলে আজমির মেরওয়ার বলে, ব্রিটিশ বালুচিস্তান, কুর্গ আর দিল্লি। এই যে কুর্গ, কুর্গ জায়গাটা কোনটা? কুর্গ বলতে এখন কোন জায়গাটা বলা হচ্ছে বর্তমানে? কর্ণাটক। কর্ণাটক। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাট। তাহলে এই পার্ট চলে গেল। এবার চলে এসো, প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ, যদিও ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিল ইনিশিয়ালি, প্রথমে একজন প্রেসিডেন্ট তৈরি করে তারপর ফাইনাল ইলেকশন হয়। ভাইস প্রেসিডেন্ট ছিল আমাদের একজন আত্মীয়, H.C. মুখার্জি। ঠিক আছে, H.C. মুখার্জি আর V.T. কৃষ্ণমাচারী, এই দুজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মানে আমাদের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না তার, কিন্তু যেহেতু মুখার্জি সেই হিসেবে বললাম, নিশ্চয়ই লতার পাতায় কোনো যোগাযোগ থাকবে। হ্যাঁ স্যার, তাদের একটু চিঠি টিঠি লিখবেন তাহলে স্যার, অনেক কিছু কমপ্লেন আছে। ও যদি বলে আমারও অনন্যার বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে, কি হবে? তাহলে ভালোই হবে, কথাটা এগুবে আরো বেশি করে। উই আর হেয়ার অনলি টু অ্যাপ্রিসিয়েট থিংস। ডাব্লিউবিসিএস পরীক্ষায় মজার ব্যাপার হলো আমাদের খালি সবকিছু অ্যাপ্রিসিয়েট করতে হবে। আচ্ছা, এটা এরকম ভাবে হয়েছিল, বা ভেরি গুড। আচ্ছা, এইভাবে আর কিভাবে হয় না হয়? কমপ্লেন খুঁজতে থাকলে কমপ্লেন হতেই থাকবে, খুঁত খুঁজতে থাকলে খুঁত বেরোতেই থাকবে। সবকিছুর আচ্ছা মধ্যে খুঁত আছে। হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ কমপ্লেন যে কমপ্লেন করছে তার মধ্যেও খুঁত আছে, হ্যাঁ। তাই না? আমাদের খালি অ্যাপ্রিসিয়েট করতে হবে জিনিসগুলো, ঠিক জিনিসগুলো দেখতে হবে। যাই হোক, সেই চোখটা তৈরি করে নাও। আচ্ছা, আর কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন B.N. রাউ, RAU অ্যাডভাইজার। সেই অ্যাডভাইজারের পদ কিন্তু এখনো রয়েছে, এখনো পশ্চিমবঙ্গ সরকার অ্যাডভাইজার রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছে, B.N. রাউ। আর লাস্ট হচ্ছে চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি, আম্বেদকর। ঠিক আছে, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির আসছে হচ্ছে ক্যাবিনেট মিশন। লিখেছো কি? লিখেছো কি? এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি আসছে হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 থেকে। ক্যাবিনেট মিশন প্ল্যানের থেকে আসছে এটা। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা চলে আসছি ইনিশিয়াল মেম্বার যারা ছিল 389, সেটার কম্পোজিশনটাও লিখে নাও তাহলে। পোস্ট পার্টিশন তো বললাম 299 এর মধ্যে 229 প্লাস 70। আর প্রি পার্টিশন তখন ছিল যে 389 মেম্বার যে বলছিলাম না, তার মধ্যে ছিল 292 প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, 93 প্রিন্সলি স্টেটস, আর 4টে চিফ কমিশনার প্রভিন্স। সেই 4টে যেটা বলেছিলাম, সেই 4টে। এই জিনিসটা বলার পর মানে আগে একটা কম্পোজিশন ছিল, পরে একটা কম্পোজিশন হলো। আগে ছিল সবকিছু মিলিয়ে, পরে হলো কম, সেটাও বেশ কিছু জিনিস মিলিয়ে। তো এই এই টোটাল হচ্ছে স্ট্রাকচার। এই অবধি কার কি বোঝার অসুবিধা পরিষ্কার আজকেই বলো। এর পরবর্তীকালে কিন্তু আমরা এগোবো, এটাকে ল্যাগ রেখে এগোনো যাবে না, ক্লিয়ার আইডিয়া নিয়ে এগোতে হবে। দীপান্বিতা, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শুভম গোস্বামী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পিয়াল? হ্যাঁ স্যার, বুঝেছি। প্রীতি ব্রহ্ম, বুঝতে পেরেছো? ওকে, তাহলে বুঝতে যদি পারো তাহলে আমার এবার কোশ্চেনের উত্তর দাও। বুঝতে পেরেছি বলাও ডিফিকাল্ট, বলো। আচ্ছা, মমিতা বলো ইয়েস।
হ্যালো স্যার, ইয়েস। যে 389 এর মধ্যে যখন ওই 296 এর মধ্যে মানে 292+4, এটার মধ্যে কি মুসলিম, শিখ, তারপর সমস্ত কমিউনিটি কি ইনভলভ ছিল? সব মিলিয়ে। আচ্ছা আচ্ছা। কংগ্রেস আর মুসলিম লীগ কটা ছিল স্যার? তাহলে আবার দেখতে হবে, ওয়েট করো, ওগুলো তো আর মুখস্থ নেই আমাদের। আচ্ছা, আচ্ছা আচ্ছা, থ্রি এইটি ওকে নাইন স্যার। এর মধ্যে, তাই তো? হ্যাঁ স্যার। 389 এর মধ্যে বলছো তো? সেটা আমি দেখছি, দাঁড়াও বলে দিচ্ছি। ওয়েট মিনিট, যখন মাথায় এসছে সেটাও স্যার শুনে নাও। কংগ্রেস মনে হয় 208। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস আছে জানো তো, খুব মজার ব্যাপার, পড়তে খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যাই হোক, ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 208টা হচ্ছে কংগ্রেসের। হুম। ঠিক আছে, এই যে তিনশো ওকে। উননব্বই এর মধ্যে বলছি, হ্যাঁ লিখে হ্যাঁ রাখো, স্যার। সেটাও লিখে রাখো, ইন্টারেস্টিং ব্যাপার। 208 হচ্ছে কংগ্রেস, আদার্স তার মধ্যে হচ্ছে সিপিআই, এবিএইচএম, জেপি, এসএডি, ইন্ডিপেন্ডেন্ট, সেটা মিলে 15। আদার্স হচ্ছে 15। আদার্স হচ্ছে ওকে স্যার। 15। প্রিন্সলি স্টেটস হচ্ছে 93। আর অল ইন্ডিয়া মুসলিম লীগ হচ্ছে 73। অল ইন্ডিয়া মুসলিম লীগ 73, কিন্তু 73 এটা 1947-এর আগস্টের পরে আর ছিল না। আচ্ছা তাহলে স্যার, ওকে স্যার। 1947-এর পরে ওটা কিন্তু কমে গিয়ে টোটাল আমাদের মেম্বার 299 হয়ে যায়। আর ওকে তার স্যার। আগে বলবো না, তার আগে জুন মাস অব্দি, ঠিক আছে, 1947 অব্দি 389 ছিল। তারপরে তো গন্ডগোল লাগলো, কি হবে না হবে ইত্যাদি করে উইথড্র হয়ে গেল। আচ্ছা, এবার আর একটা জিনিস এখানে বলে দিই, আচ্ছা, ইম্পর্টেন্ট, তোমাদের শুনতে হতে ভালো লাগবে। দাঁড়াও আমি বলছি। হ্যাঁ, ঠিক আছে, বলো পিয়াল, বলো কি জিজ্ঞেস করছো। হ্যাঁ বলছি ওই 93 যে আপনি প্রিন্সলি স্টেট বললেন, ওই হ্যাঁ, 93টা প্রিন্সলি স্টেট কি মানে ওই ইলেকশন যেটা ওই যে জুলাই আগস্টে হয়েছিল ওটাতে কি মানে অংশগ্রহণই করেনি? বুঝতে পারলাম না, একবার বলো। মানে আমি বলছি যে 1946 ওই যে জুলাই আগস্টে যে ইলেকশনটা হয়েছিল যেখানে ওই কংগ্রেস 208টা সিট, মুসলিম লীগ 73টা, বাকি 15টা যে ওই বললেন না আদার্স ইয়ে যে পেয়েছিল, তো হুম, এটা তো ইকুয়াল করলে 296টা সিট হচ্ছে, তাহলে মানে 93টা যে প্রিন্সলি স্টেট ছিল ওরা কি তাহলে ভোটে অংশগ্রহণই করেনি? যোগ করলে কম হচ্ছে। না 93টা সিট ধরলে তবে 389 হচ্ছে, কিন্তু মানে আমি জিজ্ঞাসা করছি যে 93টা প্রিন্সলি স্টেট কি মানে অংশগ্রহণ করেনি তাহলে ভোটে? প্রিন্সলি স্টেট নমিনেটেড তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিন্সলি স্টেট তো বললাম না, রুলার যারা আছে তারা তো নমিনেট করেছে, ও আচ্ছা আচ্ছা। ঘোড়ায় চড়ে নমিনেট করে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি একটা জিনিস একটু বলি তোমাদের, এটা কাজে লাগবে, যার জন্য আমি একটু মানে বলার মতন করে বলতে চাইছি। হুম, আচ্ছা, আমাকে একটু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ, সরি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এইটা আমাকে একটু বোঝাও, আমাকে বোঝাবে, অঙ্কুর বোঝাবে, বলো অঙ্কুর। কোশ্চেনটা হ্যাঁ, হোয়াট ইজ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এটা একটু আমাকে বোঝাও, আমাদের সকলকেই বোঝাও। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বলতে হচ্ছে পপুলেশনের উপর ভিত্তি করে যখন কোনো প্রতিনিধি বাছা হয়, হুম। ফর্মুলাটা মনে নেই স্যার এক্সাক্ট।
কোনো ফর্মুলা নাই, এমনি ব্যাপারটা বুঝিয়ে বলো তাহলেই হবে। মানে স্যার একটা সংখ্যা থাকে মানে এলাকাবাসীর, সেই সংখ্যা পিছু একজন করে প্রতিনিধি নির্ধারণ করা হয়। ন আর কেউ দেখি আমাদের সায়ন আছে, সায়নকে জিজ্ঞেস করি, অনেকক্ষণ চুপচাপ বসে আছে বা আগে স্যার শুনি। সেই অনুযায়ী সিট থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি, সায়নকে আবার জিজ্ঞেস করি। কই সায়ন, বেরিয়ে গেল নাকি? যা, আচ্ছা ঠিক আছে। আমি ওই সায়নকে বলেছিলাম। আচ্ছা পিয়াল, বলো তুমি কি বলছো। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে এখানে প্রেফারেন্সের ওপরে ভোট হয়। হুম মানে ধরুন 4-5 জন প্রতিনিধি রয়েছে, এবার ফার্স্ট চয়েস, হুম সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এইভাবে ভোট দিতে হয়। তো যার হুম সবচেয়ে বেশি ফার্স্ট চয়েস ভোট হুম। থাকে সেই আর কি মানে বিজেতা হিসেবে এটা তো নর্মালি তাই হয়, তাহলে এখানে না মানে ডিফারেন্সটা আমি কি হলো? এখানে প্রত্যেকজনকে আমি ইয়ে করব, চয়েস দেব। মানে আমি বলতে চাইছি যে নর্মাল না, ভোটে আমরা এটা তো এটা তাহলে ট্রান্সফারেবল কেন কথাটা লাগছে, ট্রাই ট্রান্সফারেবল। ও সেটা এটা জানি না স্যার। স্যার বলবো? বলো। স্যার সঞ্জনা বলো, সঞ্জনা বলছে, দাঁড়াও ঠিক শুভাশিস আছে। জেনে নিচ্ছি, দাঁড়াও সঞ্জনা বলো, তারপর শুভাশিসকে বলছি। হ্যাঁ। স্যার আমি চেষ্টা করছি। মানে এরকম আমি প্রথমে প্রেফারেন্সে সবাইকে আর কি প্রথম থেকে আমি প্রেফারেন্সে দেবো যে প্রথমে 1 নম্বরে কাকে রাখতে চাই, 2 নম্বরে কাকে রাখতে চাই, এরকম প্রেফারেন্সের পর এবার আস্তে আস্তে যখন শেষের দিক থেকে মানে একদম সব থেকে নিচে যারা প্রেফারেন্সে থাকবে তাদের ভোটটা এবার বাদ হয়ে গিয়ে সেই ভোটটা একটা প্রপোর্শন অনুযায়ী বাকি যারা থাকবে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। মানে শেষের দিকে যদি মানে একদম লাস্টে যারা রয়েছে তাদের যেই ভোটগুলো থাকবে সেগুলো প্রথম যে 3 জন বা 4 জন মেম্বার থাকবে তাদের মধ্যে সেগুলো আস্তে 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 ভাগ হয়ে যাবে। তারপর 3 জনের পর যখন 2 জন থাকবে বাকিদের ভোটটা আবার সেই 2 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, এরকম ভাবে করে সবার শেষ অবধি যে থাকবে সেই আর কি। মানে আচ্ছা এটুকুই আমি বুঝতে হ্যাঁ পারি। ঠিক আছে, শুভাশিস শুনি একটু। হ্যাঁ স্যার, মানে স্যার অ্যাকচুয়ালি আমি জিজ্ঞাসা করতাম যে স্যার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যে ভোটটা হয় ওটাও তো স্যার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটই হয়। হ্যাঁ শোনো, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, এবার স্যার, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ এবার স্যার এই ক্ষেত্রে এরকমই যে এক একটা ভোটার স্যার তার কাছে তিনটে প্রেফারেন্স ধরুন থাকলো, তিনটে ক্যান্ডিডেটকে সে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স এরকম করে স্যার প্রেফারেন্স অনুযায়ী ভোটটা দিল। এবার সব থেকে যে যিনি থার্ড প্রেফারেন্স পাচ্ছেন, হয়তো দেখা গেল যে 5টা ভোটার, লাস্টের জন মানে 4টে থার্ড প্রেফারেন্স পেয়েছে, তো সে এলিমিনেট হয়ে গেল। এবার আমার ভোটটা, আমি যেহেতু যাদেরকে সেকেন্ড বা ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিলাম তারা এগিয়ে গেল, এরকম এই অনুযায়ী স্যার আমার ভোটটা ট্রান্সফার হচ্ছে অন্যজনাকে আমার প্রেফারেন্স অনুযায়ী। এবং যিনি কম প্রেফারেন্স পাচ্ছেন বা থার্ড ফোর্থ এরকম করে প্রেফারেন্স পাচ্ছেন তিনি এলিমিনেট হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। তো এরকম ভাবে কি হয় স্যার? একটা সিম্পল কথা খালি জেনে রাখো, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকের ভোট ইম্পর্টেন্ট। মানে কিরকম, ধরো একটা গ্যাদারিং এ 100 জন আছে, এবার 100 জন ভোট দেবে এবং তার কাছে একটা লিস্ট আছে, প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3 ইত্যাদি। নর্মাল ভোটে যেটা হয় সেটা হচ্ছে যে, ধরো গ্যাদারিং এ দেখলো 3-4টে পার্টি আছে, তার মধ্যে একটা হাইয়েস্ট পার্টি পেলো 31টা ভোট সাপোজ, ঠিক আছে, 31টা ভোট পেলো। সেকেন্ড হাইয়েস্ট পার্টি পেলো, না 31টা না একটু বেশি পাবে, এই ধরো 50টা পেলো। সেকেন্ড হাইয়েস্ট পার্টি পেলো 30টা, থার্ড হাইয়েস্ট পার্টি পেলো হচ্ছে 20টা। ঠিক আছে তো, এবার কারোর ভোট যেন নষ্ট না হয়, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। মানে ধরো এই যে এমপিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করছে, তাহলে একটা জায়গায় তো জিতে যাচ্ছে, মেজরিটি অ্যাচিভ হয়ে যাচ্ছে, তাহলে বাকিদের ভোট তো কোনো কাজেই লাগলো না। ধরো দেখা যাচ্ছে যে 300 জন, 300 জন একটা বডির মেম্বার, সেখানে বুঝতেই পারছো যে 150 হচ্ছে কাট অফ, 151 হলেই পাস করে যাবে। ডাব্লিউবিসিএস এর মতন কাট অফ যদি 105 থাকে, তুমি পেয়েছো 140, ওই 105 থেকে 40-35 নম্বর তোমার কোনো কাজেই লাগলো না। ঠিক তেমনি ভাবে এখানে যে এক্সেসটা হচ্ছে, তাহলে সেটা তো কাজে লাগলো না।
সেই জন্য তাদের ভোট, সেই পার্লামেন্টেরিয়ান যারা এত ভারতের জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, তাদের যদি ভোট কাজেই না লাগে, তার জন্য কি করতে হচ্ছে, এক্সেস ভোটগুলোকে পরের, তাদের যে সেকেন্ড চয়েস সেখানে দিয়ে দেওয়া হলো। এবার যাদের সেকেন্ড চয়েস আগে অলরেডি ছিল, ধরো 30টা ছিল, সেটা আবার সেকেন্ড চয়েসের কিছু লোক নতুন অ্যাড হলো, যারা ফার্স্ট চয়েস জিতে গেছে এবার সেকেন্ড চয়েসে তাদের চলে এলো, এবার তাদের অ্যাড হলো, অ্যাড হয়ে সেটা একটা নাম্বার এলো, এবার দেখা গেলো সেটাও অনেকটা বেশি, সেটা থেকে এবার থার্ড চয়েসে এলো। এই করে করে প্রত্যেকের ভোট যেন ইউটিলাইজ হয়। তুমি ভাবো যে প্রেসিডেন্টের ইলেকশনে দেখা গেল যারা বিধায়ক ভোট দিচ্ছে বা যারা এমপিস ভোট দিচ্ছে, এক একজন হয়তো 1 লক্ষ লোককে রিপ্রেজেন্ট করছে, কিন্তু তাদের যদি কোনো ভোটের দাম না থাকে, তাহলে বিচ্ছিরি ব্যাপার না? সেইটাকে অ্যাভয়েড করার জন্য এই জিনিসটা করা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর আরেকটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেটা আলাদা। সেটা কি? ভারতবর্ষের প্রতিটি জনসংখ্যা ডিভাইড বাই এমপিস, নাম্বার অফ এমপিস। ধরো জনসংখ্যা 1000, এমপিস 10 জন, তার মানে প্রতি 1000 ডিভাইড বাই 10, মানে প্রতি 100 জনে একজন করে এমপি রয়েছে। ঠিক তেমনি ভাবে রাজ্যের ক্ষেত্রে জনসংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ এমএলএস, তাই প্রতি এমএলএ এতজন করে জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পার্ট। আর সিঙ্গেল ট্রান্সফারেশন ভোট মানে হচ্ছে, ট্রান্সফার অফ ভোট মানে হচ্ছে ভোটের দিন যখন ক্যালকুলেশন হবে প্রেফারেন্স দিয়ে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। যার জন্য প্রেসিডেন্সিয়াল ইলেকশনটাকে বলা হচ্ছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। টোটাল জিনিসটা দুটো আলাদা জিনিস, একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, একটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ঠিক আছে? এই হচ্ছে আপাতত ব্যাপার। স্যার আচ্ছা, আর পার্থক্যটা স্যার আর এক ভাষায় বলে দেবেন, তুমি বুঝিয়ে বলার মতো করে আর একটু আচ্ছা, শোনানোর আমি কষ্ট তাহলে করে। আমি তাহলে আমি তাহলে এটাকে শেয়ার করছি, আমি হোয়াইট বোর্ডটা হ্যাঁ স্যার শেয়ার করে শেয়ার করুন বলছি। না। হোয়াইট বোর্ডটা শেয়ার করে তোমাকে বলছি। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট আমি কালকেও আরেকবার ভালো করে বলার মতন করে করে আসবো। অনেক রকম টেকনিক্যাল ব্যাপার আছে, তবু আমি তোমাকে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন একটা, এটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে প্লাস বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। দুটো আলাদা জিনিস, কিন্তু দুটো এক জিনিস নয়। আচ্ছা, দাঁড়াও, এখানে একটা কি ছিল যেন, এই যে কাটাকাটি শুরু করে দিয়েছে তোমাদের, আর পারবে না, ব্লক করে দিয়েছি। আচ্ছা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে এমপি আর এমএলএ। আমার লেখাটা পড়া যাচ্ছে তো গো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। এমপি হচ্ছে ভারতের জনসংখ্যা, পপুলেশন ডিভাইড বাই এমপি নাম্বার, নাম্বার অফ এমপি। যেমন ধরো আমি উদাহরণস্বরূপ বলছি, টোটাল জনসংখ্যা হচ্ছে 1 লাখ, নাম্বার অফ এমপি হচ্ছে 100 জন, তাহলে এটা কেটে তার মানে দাঁড়াচ্ছে 1 এমপির ভোট মানে হচ্ছে 1000 জনের ভোট। ঠিক আছে? মানে একজন এমপি ভোট দিল মানে 1000 জন ভোট দিল। যেহেতু 1000 জন ডাইরেক্ট আসছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। দিস ইজ ইনডাইরেক্ট ইলেকশন, তাই না? প্রেসিডেন্ট ইলেকশন ইনডাইরেক্ট ইলেকশন হয়, ভাইস প্রেসিডেন্ট ইনডাইরেক্ট ইলেকশন হয়। এমএলএ হচ্ছে স্টেট, স্টেট পপুলেশন ডিভাইড বাই নাম্বার অফ এমএলএ। ধরো এক স্টেটে এই 1 লক্ষ লোকের মধ্যে ভারত, পশ্চিমবঙ্গে আছে 1000 জন, আর এমএলএ আছে 10 জন, তাহলে 1 এমএলএ ইজ ইকুয়াল টু 100 জন হচ্ছে ক্যাপাসিটি, মানে রিপ্রেজেন্ট করছে, মানে একজন এমএলএ 100 জনকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই যখন ভোট দিচ্ছে তার মানে হচ্ছে 100 জনের হয়ে ভোট দিচ্ছে। এটা গেল হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পার্ট। ঠিক আছে, বুঝা গেল? এইটা অব্দি কারোর কোনো অসুবিধা আছে? থাকলে বলে ফেলো ভাই, কোনো লজ্জার ব্যাপার নেই। এই একবার বুঝে যাবে জীবনে, আর দ্বিতীয়বার বুঝতে হবে না। বুঝতে পেরেছি স্যার এটা। ভেরি গুড।
এই তো। না স্যার একবার বুঝিয়ে দিন স্যার, বুঝতে পারিনি। ওকে, কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা নির্বাচন হচ্ছে, এমপি, প্রেসিডেন্টের নির্বাচন, এখানে কারা কারা ভোট দেবে? প্রেসিডেন্টের নির্বাচনে ভারতে সবাই কিন্তু ভোট দেয় না। ভোট কারা দেয়? জনসংখ্যা, জনগণ, জনগণ যাদের নির্বাচিত করে। আমরা এমপি এমএলএ দুজনকে নির্বাচিত করি কিনা, কারণ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো মাঝে মাঝে কোথায় চলে যাচ্ছ মেঘদূতের মতন মেঘের আড়ালে আড়ালে। আচ্ছা, এমপি আমরা নির্বাচন করি, তারা নির্বাচন করছে প্রেসিডেন্টকে। আমরা তো সরাসরি ভোট দিচ্ছি না, যার জন্য এটা ইনডাইরেক্ট ইলেকশন। Sir, elected members of both houses of parliament are legislative assemblies. হ্যাঁ, ডাইরেক্ট হলো না, ইনডাইরেক্ট হলো, মানে আমি কোনোদিন প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিইনি, ঠিক আছে, আমি যাকে নির্বাচিত করেছি তারা দিয়েছে। এবার যে এমপিরা ওখানে নির্বাচিত হয়ে যাচ্ছেন, এক একজন এমপির ভোট মানে কতজনের ভোট? স্বাভাবিকভাবেই ভারতের টোটাল যে জনসংখ্যা ডিভাইডেড বাই টোটাল এমপি, গড় গড় হিসাবে একজন এমপি কতজনকে রিপ্রেজেন্ট করছে। ঠিক তেমনিভাবে এমএলএ মানে একটা রাজ্যের টোটাল রাজ্যের যা পপুলেশন ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল এমএলএ, তাহলে একজন এমএলএ ততজনকে রিপ্রেজেন্ট করছেন, ঠিক আছে। ধরো আমি ফুটবল খেলতে গেছি আমার টিমকে, সুতরাং আমার 11 জনের টিমকে আমি রিপ্রেজেন্ট করছি, তাই না, এরকম আর কি রিপ্রেজেন্টেশন। আবার ঠিক তেমনি ভাবে এমএলএ হচ্ছে স্টেটের ক্ষেত্রে টোটাল পপুলেশন ডিভাইড বাই নাম্বার অফ কতজন এমএলএ আছে, ঠিক আছে। তাহলে একজন এমএলএ এর দাম হচ্ছে অতগুলো ভোট। এখানে একজন এমএলএ 100 জনকে রিপ্রেজেন্ট করছে, একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি, আর একজন এমপি এই 1000 জনকে রিপ্রেজেন্ট করছে। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে এই বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এটা আমি কালকে খুব ভালো করে বোঝাবো, কিন্তু তবুও আমি একটা জিনিস বুঝিয়ে রাখি, যে আমরা যখন ভোট দিই এই ট্রান্সফারেবল ভোটের ক্ষেত্রে সেখানে চয়েস থাকে, যেমন ডাব্লিউবিসিএস এ শিট থেকে কোন সাবজেক্ট কোন প্রেফারেন্স, এটা হচ্ছে ক্যান্ডিডেট, এটা হচ্ছে চয়েস। ক্যান্ডিডেট হচ্ছে এ, বি, সি, ডি, ই ইত্যাদি থাকতে পারে। এবার আমার চয়েস, আমার এটা ব্যালট আমাকে দিয়েছে, আমি ওই বাক্সের মধ্যে ঢুকে গিয়ে দিকে একবার করে তাকাবো যে কেউ দেখছে কিনা, আর না দেখে একবার বি কে ফার্স্ট চয়েস দিলাম, ডি কে সেকেন্ড চয়েস দিলাম, এ কে থার্ড চয়েস দিলাম, সি কে ফোর্থ, হয়তো ই কে দিলাম কি দিলাম না, সেখানকার যে রুল আছে তাই হবে। এবার যখন গণনা শুরু হচ্ছে তখন এরকম ভাবে গণনা হয় যে এ ফার্স্ট চয়েস কতজন, সেকেন্ড চয়েস এ কে কতজন দিয়েছে, থার্ড চয়েস কতজন দিয়েছে, ফোর্থ চয়েস কতজন দিয়েছে, ফিফথ চয়েস কতজন দিয়েছে, 5টাই অপশন আছে, ঠিক আছে। দেখা গেল আমার টোটাল জনসংখ্যা হচ্ছে 100 জন, 100 জনের উপর ভোটিং হয়েছে। দেখা গেল একে ফার্স্ট চয়েস দিয়েছে 22 জন, সেকেন্ড চয়েস দিয়েছে 33 জন, থার্ড চয়েস দিয়েছে 12 জন, 11 জন, 12 জন, এরকম করে করে বাকিটা দিয়েছে, যোগ করলে তুমি যাতে 100 হয়। ঠিক তেমনি ভাবে এবার বি এর ক্ষেত্রে আমাকে ফার্স্ট চয়েস কতজন দিয়েছে, ফার্স্ট চয়েস দেখা যাচ্ছে 62 জন দিয়েছে, সেকেন্ড চয়েস দিয়েছে 11 জন, থার্ড চয়েস দিয়েছে 7 জন, 8, 9। সি কে দেখবো এরকম করে প্রত্যেকের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তাহলে স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো 62টা হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে। এই 62 ফার্স্ট চয়েস হাইয়েস্ট, তার মানে বি ক্যান্ডিডেট ম্যাক্সিমাম লোকজন ফার্স্ট চয়েস হিসাবে চাইছে। এটুকুন তো পরিষ্কার নাকি আমাদের ক্যালকুলেশনে, ভাই আর বোনেরা? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। বি ফার্স্ট চয়েস, এটা নিয়ে কোনো দুবিধা নেই। এরপর ইলেকশন সেকেন্ড স্টেজে তারপর আমরা কি করব, এর যে ভোটগুলো ফার্স্ট চয়েস হয়ে যাওয়ার পর যে ভোটগুলো পড়ে থাকলো সেগুলো আমরা অন্যকে ডিস্ট্রিবিউট করে দেবো। এই প্রসেসটা আমি জানি, কিন্তু আমি চাইছি না তোমাদের ভুল শেখাই, সেই জন্য আমি নিজে আরেকবার আজকে ভালো করে দেখে আবার সোমবার অথবা দেখছি আমি যদি একটা গ্রুপে কিছু লেখা যায় বা কিছু দেওয়া যায় আমি দিচ্ছি,
কিন্তু এই যে ভোটটা সেটা আবার অন্য এবিসি, যেখানে ডি আছে, ই আছে, সেখানে চলে গেল, সেকেন্ড চয়েস হিসাবে। এখানে কাদের কাদের সেকেন্ড চয়েস, সেকেন্ড চয়েস গুলো আবার ডিস্ট্রিবিউট হবে, এইভাবে এগোয়। কিন্তু স্টিল আমি বলছি, এটা আমার এক্স্যাক্টলি এখনো মনে নেই, যেহেতু আমি আরেকবার একটু ভালো করে নিজে দেখে নিই, দেখে নিয়ে খুব ইজিয়েস্ট ওয়েকে তোমাদের বলে দেবো। আপাতত তোমরা ফার্স্ট পার্ট জেনে রাখো, যে আমরা এখন যেটা ফার্স্ট পার্টে এলাম সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা জেনে নিলাম। এরপরে পরের পার্টে আমরা এই পার্টটা জানবো। ঠিক আছে, 8:15 বাজে। আর কি আর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে এবার আমাকে টাটা বাই বাই করতে হবে। স্যার কিছুটা বুঝতে পারলাম এটা। হ্যাঁ, ওই কিছুটা কিছুটা করেই টোটাল হবে। মৌমিতা বলো, হ্যালো বলো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে যে ফার্স্টের আমাদের যে পলিটির চ্যাপ্টারটা ছিল, ইম্পর্টেন্ট অ্যাক্টস যেটা আর কি, মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, হুম। ওইখানে স্যার চার্টার অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এগুলো তো অনেকগুলো অ্যাক্ট রয়েছে। তো হ্যাঁ এগুলোর মধ্যে কি সবগুলোই পড়ার দরকার আছে স্যার? হ্যাঁ, এগুলো হিস্টোরিক্যাল ইভেন্টস, ঠিক আছে, মানে অ্যাক্টের হুম মতন। অ্যাক্ট হচ্ছে কালমিনেশন অফ ইভেন্টস, হুম ঠিক আছে। সুতরাং সব করে তোমাকে একটু পড়তে হবে, কারণ এই প্রত্যেকটা অ্যাক্টের মাধ্যমে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে কিছু চেঞ্জেস হতে 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 এসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সুতরাং কোনটাতে কি চেঞ্জ হয়েছে তুমি ইতিহাসের মতন করে পড়তে পারো, পার্টির মতন করে পড়তে পারো, কিন্তু পড়তে ভাই সবকটাই হবে। কি চেঞ্জেস আস্তে আস্তে এলো, কারণ ওকে যখন তোমাকে অপশন দিয়ে দেবে যে ধরো এই যে ডায়ার্কিটা কোনটাতে এসছে চারটের মধ্যে একটা, অথবা অন্য হুম একটা কিছু দিয়ে বললো ইলেকশন থেকে শুরু হলো চারটের মধ্যে একটা, তখন একটু টাফ হয়ে যাবে যদি তুমি কনসেপচুয়ালি এই জিনিসটাকে না বোঝো। তখন তোমাকে আচ্ছা র মেমোরি হিসেবে মনে রাখলে হবে না ওটাকে। তুমি মনে করে দেখো যে কিভাবে ইভেন্টসটা ফ্লো হয়ে এসছে, তাহলেই কিন্তু মনে পড়ে যাবে, আচ্ছা তাহলে এই সময় এটা হয়েছিল আর কি, বুঝতে পেরেছো? সব সময় যে ওকে একদম র মেমোরি থেকে র ইনফরমেশন আসবে তা নয়, অনেক সময় এগুলো এমন কোশ্চেন থাকে, ওই কোশ্চেন গুলি কিন্তু তোমাকে জেতাবে। হ্যাঁ ঠিক আছে, সেটাই। কনসেপচুয়াল কোশ্চেনই তোমাকে জেতাবে। প্রীতি ব্রহ্ম বলো। স্যার ওই যে আজমের আর হচ্ছে বালুচিস্তানের যে পার্টটা বলছেন, ওটা তো লেখা হয়নি, এটা আর একটু বলে দেবেন? যে চারটে চিফ কমিশনার প্রভিন্স ছিল, সেই চারটে চিফ কমিশনার প্রভিন্স হচ্ছে আজমের, বালুচিস্তান, কুর্গ এবং দিল্লি। আজমের, বালুচিস্তান, কুর্গ এবং দিল্লি। কুর্গ মানে কর্ণাটকের পার্টটা এখন বলা হচ্ছে কুর্গ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই। যতটুকুন পড়া হলো ততটুকুন বোঝা গেল তো ভাই? এটুকুন বলো আগে। হ্যাঁ স্যার। হ্যাঁ কম স্যার। পড়বে, হ্যাঁ বুঝে স্যার। পড়ো এবং মনে রাখার হ্যাঁ স্যার। মনে হ্যাঁ রাখার স্যার। চেষ্টা করো, বুঝে পড়ো, তাহলেই হবে। এর বেশি কিছু করার দরকার নেই। আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাবো, যেরকম যেরকম বলছি। তুমি দেখবে পরীক্ষার খাতায় গিয়ে মিরাকেল হয়ে যাবে, তখন মনে হবে সবই আমি পড়েছি, মানে তোমরা পড়েছো এবং সবই আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, অনেক সময় মনে হয় তোমরা হয়তো অনেক কিছুই পড়েছো, অনেকটাই জানো, কিন্তু তবুও মনে হয় এই ক্লাস করে কি হবে, কিন্তু এগুলো করলে তোমার এটা রিভিশন হতে থাকবে। ঠিক আছে, কিছুটা মুখস্থ করেছো, কিছুটা পড়েছো, কিছুটা এমসিকিউ করেছো, কিন্তু আলোচনার মাধ্যমে যেটা মনে থাকবে সেটা কিন্তু আলাদা সর্ট অফ মনে রাখা একটা। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকুক আজকে সবাই মিলে। হ্যাঁ স্যার। আজ ওকে। থেকে স্যার 20 বছর আগে, আমাদের 5ই ডিসেম্বর 2005 না 25 বছর আগে, 2000 সালে বোধহয়, আমি দিল্লিতে ছিলাম, এবং আমাদের চাণক্য আইএস একাডেমি থেকে দিল্লি ভ্রমণে নিয়ে গেছিল। ঠিক আছে, তো সেই আর কি 5 ডিসেম্বর মনে পড়ে এখনো। দিল্লি পুরো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখিয়েছিল, লাল কেল্লা, ইয়ে, আর লোককে তখন আর দেখবে কি, ছেলে মেয়েরা নিজেরা নিজেদের মধ্যে গল্প করছে আর কি দেখবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে, শেষ করছি আজকে। স্যার এক মিনিট শেষ শেষ অন্তরা। হ্যাঁ স্যার, বলছি আমার না ওই যে মনে আছে স্যার, ক্লাসে আপনাকে বলেছিলাম আমার ফর্মটা ওরকম হাফ ফিল হয়ে রয়ে গেছিল একদম স্টার্টিং এর দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, ওটা তো দেখলাম নিজে থেকেই ক্যান্সেল হয়ে গেছে, মানে তাহলে আমাকে নতুন আইদার তুমি আরেকবার অ্যাপ্লাই করো, অথবা ওদের ওখানে গিয়ে জমা করে কথা বলে অ্যাপ্লিকেশন, তোমার তো বাড়ি থেকে হাঁটা দূরত্বে। ঠিক হ্যাঁ আছে, স্যার, আমি আজকে সকালবেলায় স্যার, আজকে সকাল 5:30টায় 5টা 25-এর মধ্যে ওটা জমা করে দিয়েছি। বাহ, তাহলে তো হয়ে গেছে। সেকেন্ড টাইম। তাহলে তাহলে তো এখন সবেকার হচ্ছে, তাহলে এবার আমি করবো স্যার ফর্ম ফিল আপটা। হ্যাঁ, আমি
করিনি। করে হ্যাঁ নাও, স্যার, এতদিন আটকে ছিলাম, আমি করিনি স্যার। করে নাও তোমরা ওটা। অসুবিধা হলে পিএসসি খুব হেল্প করছে, ওখানে চলে যাবে, করে হুম। দেবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তা আর আমি স্যার স্যার ফোন করেছিলাম ওদের একটা হেল্পলাইন নাম্বারে, ওরা হ্যাঁ, বললো যে আমাদের খুব কাজ করছি, আর 2 দিন অপেক্ষা করে যান, এটা বললাম। গতকাল আমি আম- করলাম, একদম স্মুথ চলছে, কোনো অসুবিধা হয়নি। কোন সময় বলো তো? আমাকে একজন বলেছেন। হ্যাঁ, হ্যাঁ একদম স্যার, ঠিক। আমিও কালকে রাতে করেছি, ঠিকঠাক হয়ে গেছে, কোনো মানে প্রবলেম হয়নি। ঠিক কোন আছে, তাহলে সময়? আমি করে দেবো স্যার। আচ্ছা, রাতের দিকে? আমি ওই আমি 10টার পরে করেছি। ঠিকঠাক ছিল রাতে একদম। কটার সময় স্মুথ চলছে গো? আমি তো 10টার পরে করেছি, তখন ঠিকঠাক হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতে পঞ্জিকা দেখে করো, পঞ্জিকা দেখে। না স্যার, রাতে দিয়ে পঞ্জিকা কাটতে পিএসসির আলাদা পঞ্জিকা, ওদের কাছ থেকে আনতে হবে তাহলে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে স্যার ওকে। আমি ফোন করেছিলাম ওনাদেরকে, তো ওনারা আবার এও বলেছিল যেহেতু সবার প্রবলেম হচ্ছে তো 9 ডিসেম্বরের পর হয়তো এক্সটেন্ড করবে ডেটটা আরো ফর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, স্যার হতে আমি পারে। আজকে তোমার তো হয়ে ক্লাসটা তো গেছে। করতে পারলাম না, সরি স্যার। কালকে আমার কাছে লিংক ছিল না, আর আজকে আমি ঢুকলাম এই এক্ষুনি। ও তাই না? আচ্ছা, জেনে হ্যাঁ রাখবে, সোম মঙ্গল আর বৃহস্পতি শুক্র আমরা করব সকাল 7টা থেকে। আর যদি অসুবিধা হয় আমি আগে থেকে জানিয়ে দেবো। পরবর্তীকালে ওটাকে আরেকটু আগে করব, যদি যখন পরীক্ষার আগে চলে আসবে। ঠিক আছে। স্যার, হ্যাঁ, ওকে। ঠিক আছে স্যার। ভালো থ্যাংক থেকো, ইউ। সারাদিন ভালো কাটুক, পড়াশোনা করো। কালকে কলেজ স্ট্রিটে দেখা হবে যারা যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি কিছু আলাদা পড়বো, কিছু একটা বলে রাখবেন যেটা একটু দেখার ম্যান্ডেট, এরকম কিছু দেখার ইম্পর্টেন্ট ম্যান্ডেট মানে। এবার দেওয়া শুরু করবো তো সোমবার থেকে। প্রত্যেক দিন ক্লাস আমাদের যা হবে হবে, যেরকম সকালে ক্লাস হয়, তাছাড়াও প্রত্যেক দিন 4টে করে টপিক, 3টে করে টপিক দেওয়া শুরু করব। আপাতত 2-1 দিন আর নিজের মতন করে নাও। ঠিক আছে, সোমবার থেকে ওটা দেওয়া স্যার শুরু হবে। রবিবারে স্যার পরীক্ষাটা হচ্ছে তো স্যার? হ্যাঁ, ও পরীক্ষার আচ্ছা ভিত্তিতেই যা আবার হবে। ও আচ্ছা পরীক্ষা আচ্ছা, এই পরীক্ষা দেবো না, এ দেবো না, আর ক্লাস না করবো, আজ এমন যাবো হবে না। তো পরীক্ষা দিতে। পরীক্ষা দিতে হবে ভাই। হ্যাঁ। তো ঠিক আছে, পরীক্ষাটা চলো। তো অনলাইনে হ্যাঁ, হচ্ছে। না, ক্লাসরুমেও হবে, অনলাইনেও হবে। হ্যাঁ, ও আচ্ছা, কি আমি এমনি নর্মাল দেখেছি একই ভাবে, আর কিছু এক্সট্রা দেখতে হবে কিছু তুমি একবার স্পেসিফিক? অফিসে খোঁজ করে নিও, কথা বলে নিও পড়নার সাথে। তবে তুমি তো কলকাতাতেই থাকো, পারলে কলেজ স্ট্রিটে এসে পরীক্ষাটা দিও, আমিও থাকবো, দেখা হবে। ঠিক আছে। আচ্ছা, চেষ্টা করবো স্যার। ঠিক ওকে আছে স্যার। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।